Hi, it's Anik Bashak. I'm currently doing PhD in Biological Science and Bioengineering IIT Kanpur, and today's lecture will be the molecular basis of inheritance, lecture 1. তো আমরা লাস্ট দিন যখন অব্দি দেখেছিলাম যে হার্সে এবং চেজের পরীক্ষায় যেটা দেখা গেছিল যে তারা অনেক রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা প্রমাণ করতে সমর্থ হয়েছিলেন যে হ্যাঁ, ডিএনএ সেই জেনেটিক ম্যাটেরিয়াল যার দ্বারা আমাদের যাকে আমরা বংশগতির ধারক এবং বাহক বলে থাকি। এবং তারপর আমরা ওয়াটসন এবং ক্রিকের পরীক্ষার মাধ্যমে এটাও জানতে পারি যে ডিএনএ এর অ্যাকচুয়াল 3D স্ট্রাকচারটা কিরকম, সেই ডাবল হেলিক্স মডেল সেটাও আমরা পড়েছি। এবং তারপর আমরা ডিএনএ সম্পর্কে যেটা জানি সেটা হচ্ছে গিয়ে যে ডিএনএ যে একটা 3D স্ট্রাকচারে থাকে এবং ডিএনএ নিজের অক্ষের চারিদিকেই পাককে অনেকটা কুণ্ডলীকৃত স্ট্রাকচার বা ক্রোমোজোম তৈরি করে এবং এক একটি ক্রোমোজোম এক একটি করে ডিএনএ মলিকুল। তো আজ আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে গিয়ে ডিএনএ রেপ্লিকেশন। এটাকে অনেক সময় বাংলায় প্রতিলিপিকরণও বলে, প্রতিলিপিকরণ অথবা রেপ্লিকেশন। তো রেপ্লিকেশন মানে কি, নামটা শুনে বোঝা যাচ্ছে যে এর কথার অর্থ হচ্ছে রেপ্লিকেট করা বা নিজের মতোই দেখতে এমন কিছু তৈরি করা যা সম্পূর্ণ অনেকটাই আইডেন্টিক্যাল হবে। এবার কেন ডিএনএ এর ক্ষেত্রে প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন এটা বলা হয়, তো সেক্ষেত্রে আমরা জানবো যে ডিএনএ এর ক্ষেত্রে কেন প্রতিলিপিকরণ বা ডিএনএ রেপ্লিকেশনটাকে এতটা গুরুত্ব দিয়ে বলা হয়ে থাকে। এর কারণ আমরা জানি যে প্রত্যেকটি কোষই তার পূর্ববর্তী অন্য কোনো কোষ থেকে তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের পৃথিবীতে যে প্রাণের আবির্ভাব ঘটে এবং সেখান থেকে একটি জীব থেকে অপর জীব তৈরি হয়, সেটা অনেকদিন আগে জানা গেছিল যে কোনো জীবই নিজে থেকে পৃথিবীতে আসেনি, বরঞ্চ তার পূর্ববর্তী কোনো জীব থেকে তার উৎপত্তি ঘটেছে। এখানে জীব না বলে যদি এটাকে একটি কোষের সাথে তুলনা করা হয়, যে কোনো পৃথিবীতে ব্যাকটেরিয়া হোক বা কোনো ইউক্যারিওটিক সেল হোক, সেটা নিজে থেকে আসেনি, বরঞ্চ পূর্ববর্তী কোনো একটি সেল থেকে তার জন্ম হয়েছে। তো সেল ডিভিশন আবিষ্কার হওয়ার পরে যেটা দেখা যায় যে একটি সেল থেকে দুটো সেল তৈরি হতে পারে খুব সহজেই, সেই সেল থেকেও দুটো সেল তৈরি হতে পারে। এবং বিজ্ঞানীরা অর্থাৎ সায়েন্টিস্টরা যখন প্রত্যেকটি কোষের ডিএনএ পরিমাণ মেজার করেন, পরিমাণ করেন, তখন তারা দেখতে পারেন যে আহ, একটি কোষ থেকে যদি পরবর্তী দুটো কোষ তৈরি হয়, অর্থাৎ একটি কোষ থেকে যদি পরবর্তীকালে দুটো ডটার সেল বা অপত্য কোষ তৈরি হয়, প্রত্যেকটি কোষেই ডিএনএ এর পরিমাণ এবং প্রত্যেকটি ক্ষেত্রে একে অনেক সময় ডিএনএ এর অ্যামাউন্ট কে সি ভ্যালু দ্বারাও বলা হয়ে থাকে। সি ভ্যালুটা কি জিনিস সেটা আমরা পরে দেখবো, যাই হোক। তো দেখা যায় যে কোনো একটি কোষ থেকে যদি পরবর্তী কোষগুলো তৈরি হয়, প্রত্যেকটি কোষেই ডিএনএ এর অ্যামাউন্ট সেম থাকে, যদি না সেটা মিওসিস হয়। তো মিওসিসটাকে এখানে আমরা ধরবো না, নর্মাল মাইটোসিসটাকে ধরবো, যে একটি সেল থেকে অপর সেলগুলো তৈরি হলো পরেও ডিএনএ এর অ্যামাউন্ট কিন্তু কমে যাচ্ছে না, বরঞ্চ ডিএনএ এর অ্যামাউন্ট সেম থাকছে। এবং এই থেকে কি বোঝা যায় যে যখন যে কোষ বিভাজনের কোষ বিভাজনের আগে ডিএনএ পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এবং যেহেতু ডিএনএ কে বংশগতির ধারক এবং বাহক বলা হয়ে থাকে, এর থেকে বোঝা যায় যে আহ, একটি কোষ থেকে যদি দুটো কোষ তৈরি হয় এবং প্রত্যেকটি কোষের যদি ক্যারেক্টারিস্টিক অথবা চরিত্র সেম থাকে, তাহলে বোঝা যায় এদের যে ভেতরকার যে ডিএনএ আছে, যে জেনেটিক মেকআপ আছে, সেটাও সেম। তো এবার সায়েন্টিস্টরা যেটা নিয়ে চিন্তা করলেন সেটা হচ্ছে যে ডিএনএ তো আগে হয়তো এরকম ছিল, এখন সময় সেটা কোষ বিভাজনের সময় সেটা আরো একটু বড় হয়ে গেল, বা হয়তো একটা থেকে দুটো তৈরি হলো। এবং এই একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ যে তৈরি হয়,
যেহেতু দুটো কোষের চরিত্র একই রকম, সুতরাং বলা যায় যে ডিএনএ দুটো সেম। অর্থাৎ এখানে যে আমি বলছিলাম একটি কোষ থেকে দুটো কোষ তৈরি হলে পরে তাদের মধ্যে ডিএনএ পরিমাণ সবসময় সেম থাকে, এটা শুধু এমনটা নয় যে ডিএনএ এর পরিমাণ সেম থাকে, বরঞ্চ ডিএনএ ডিএন ডিএনএ যে কোয়ালিটি, অর্থাৎ ডিএনএ তে কি কি বেস সিকোয়েন্স আছে, অর্থাৎ সাপোজ ধরা যাক এখানে যদি বেস সিকোয়েন্স থাকে ATGC, আমরা ঠিক এরকমই কোন একটা এরকমই বেস সিকোয়েন্স এখানেও পাবো ATGC, এবং এখানেও পাবো। অর্থাৎ মাতৃকোষ এবং অপত্য কোষ দুটোতে যে ডিএনএ রয়েছে তা সম্পূর্ণ রকম ভাবে সেম, অর্থাৎ পুরোটাই আইডেন্টিক্যাল। এবং এই আইডেন্টিক্যাল কথাটির বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রতিলিপিকরণ। এবং প্রতিলিপি কথাটার অর্থটা কি, অর্থাৎ যেমন আমরা ছাঁচ ইউজ করি কোনো কিছু একটা বানানোর জন্য, যেমন মুখোশ বানানোর জন্য অনেক সময় আমরা ছাঁচ ইউজ করে থাকি, যে এখানে একটা ফুটো থাকবে, এখানে ফুটো থাকবে, এবং এখান দিয়ে মোম যদি ঢেলে দেই তাহলে আমরা দেখবো যে তারপর যখন ছাঁচটা সরিয়ে দেবো দেখবো যে একটা মোমের এরকম মুখোশ টাইপের তৈরি হয়ে গেছে। তো এটাকে বলা হয় প্রতিলিপিকরণ। এবার বিজ্ঞানীরা বললেন যে না, এটা শুধু ডিএনএও প্রতিলিপিকরণ করে, এবং ডিএনএ প্রতিলিপিকরণের জন্যই মা- একটি সেল থেকে তৈরি হওয়া অপর সেলগুলোতে ডিএনএ এর পরিমাণ এবং ডিএনএ এর কোয়ালিটি, তাদের সিকোয়েন্স সম্পূর্ণ রকম ভাবে সেম থাকে। তো এই ঘটনার উপর ভিত্তি করে যে ডিএনএ একটি ডিএনএ একটি কোষ থেকে অপর কোষ তৈরি হওয়ার সময় ডিএনএ এর কোয়ালিটি এবং কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ এবং তার চরিত্র সবকিছু সেম থাকে, তার জন্যই অনেক সায়েন্টিস্ট এমনটা ধারণা করতে থাকেন যে না, কোনো একটা ডিএনএ যদি এরকম থাকে, হয়তো এটাকেই ছাঁচ রূপে ব্যবহার করে, এটাকে টেমপ্লেট বলা হয় ইংরেজিতে, এবং মোস্ট অফ দা বায়োলজিক্যাল টার্মেও তোমরা টেমপ্লেটই শুনবে। এটাকে টেমপ্লেট হিসাবে ইউজ করে, টেমপ্লেট হিসাবে ইউজ করে, ব্যবহার করে নতুন ডিএনএ তৈরি হয়। অর্থাৎ পুরনো কোনো একটা ডিএনএ যেটা আগে থেকে উপস্থিত আছে সেলে, সেটাকে ছাঁচ বা অ্যাজ এ টেমপ্লেট ইউজ করে নতুন ডিএনএ তৈরি হয়। এবং এই জন্যই কোনো একটি কোষে থেকে তৈরি হওয়া অপর কোষগুলোতেও ডিএনএ এর কোয়ালিটি এবং কোয়ান্টিটি সেম থাকে। তো এটাকেই বলা হয় প্রতিলিপিকরণ বা ডিএনএ রেপ্লিকেশন। অর্থাৎ সোজা কথায় একটি ডিএনএ থেকে সেম দুটো ডিএনএ তৈরি হওয়া, একটা ডিএনএ থেকে দুটো সেম আকৃতির ডিএনএ তৈরি হওয়াকেই বলা হয় প্রতিলিপিকরণ। তো এই প্রতিলিপিকরণের সময় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাসেলসন এবং স্টালের একটি পরীক্ষা। ম্যাসেল ম্যাসেলসন এবং স্টাল। তো ম্যাসেলসন এবং স্টালের যে পরীক্ষাটা রয়েছে সেটা ডিএনএ রেপ্লিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সপেরিমেন্ট। এবং এই এক্সপেরিমেন্টের থ্রু আমরা কি জানতে পারি সেটাকে যদি আমরা দেখি, তার আগে দেখবো অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টের বেসিসটা কি। তো ম্যাসেলসন আর স্টাল কি করেছিলেন না, তারা একটি পেট্রি ডিশে কিছু ব্যাকটেরিয়া নিয়েছিলেন। এবার এখানে বলে রাখা ভালো যে যখন ব্যাকটেরিয়া কালচার করা হয়, ব্যাকটেরিয়া কালচার বা গ্রো করা হয়, তখন সবসময় মিডিয়ার প্রয়োজন হয়। অর্থাৎ এমন কিছু পুষ্টি পদার্থ প্রয়োজন যেখান থেকে ব্যাকটেরিয়া পুষ্টি সংগ্রহ করে জীবিত থাকবে, নইলে তো ব্যাকটেরিয়া জীবিত থাকতে পারবে না, অবশ্যই তার খাদ্যের প্রয়োজন আছে। তো ব্যাকটেরিয়াকে এমন একটা মিডিয়াতে রাখা হয়, সেই মিডিয়াতে অনেক রকমের পুষ্টি পদার্থ থাকে, যেরকম কার্বোহাইড্রেট থাকে, বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে, বিভিন্ন রকমের সল্টস থাকে, বিভিন্ন রকমের মাইক্রো এলিমেন্ট থাকে। তো সেগুলো দিয়ে একটি মিডিয়া তৈরি করা হয়, এবং এই মিডিয়াটার জন্য ব্যাকটেরিয়া সেখান থেকে খাদ্য সংগ্রহ করে এবং বেঁচে থাকে। এবার ম্যাসেলসন এবং স্টাল কি করেছিলেন, যে
এই যে সমস্ত পেট্রি ডিশটা আছে যেখানে প্রচুর ব্যাকটেরিয়া আছে, এদেরকে নাইট্রোজেন সোর্স হিসেবে NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড, এই লবণটি তিনি ব্যবহার করেন। এবং এই লবণটির কাজ কি ছিল, যে না, ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া NH4Cl গ্রহণ করে নিজের চাহিদা পূরণ করে। তো এটা গেল মাইক্রোবায়োলজি, যে ব্যাকটেরিয়াকে NH4Cl দেওয়া হয় এবং সেই অ্যাজ এ এন সোর্স, সোল এন সোর্স, অর্থাৎ অন্য অন্য কোনো নাইট্রোজেনের সোর্স ব্যাকটেরিয়াকে দেওয়া হয়নি। শুধুমাত্র নাইট্রোজেন কোথা থেকে পাওয়া যাবে, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড বলে যে লবণটা আছে সেটাতে পাওয়া যাবে। এবং এই লবণটা ব্যাকটেরিয়া নিজেদের দেহে গ্রহণ করে, এবং গ্রহণ করার পর নিজেদের দেহের যত নাইট্রোজেন ঘটিত কম্পাউন্ড আছে, যেরকম উৎসেচক হয়ে যাক, প্রোটিন হয়ে যাক, ডিএনএ নাইট্রোজেন বেস হয়ে যাক, অথবা অন্য যত নাইট্রোজেন আছে, তার সবকিছুতে যে নাইট্রোজেনটা আসে সেটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, NH4Cl থেকে, অর্থাৎ ব্যাকটেরিয়া NH4Cl টাকে ইউজ করতে পারে। এটা ছিল মাইক্রোবায়োলজি। এবার ম্যাসেলসন আর স্টাল বুদ্ধি করে তারা কি করেন, NH4Cl তো ইউজ করেন, কিন্তু তার কি ইউজ করেন, N15। এবার N15টা কি জিনিস, মূলত নাইট্রোজেনের যে ভর সংখ্যা সেটা 14 হয়, এবং নাইট্রোজেনের ভর সংখ্যা 15 হয়ে গেলে তাকে রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ অর তেজস্ক্রিয় বলে। এই ছিল ওভারঅল। এবার N15 তিনি কি করেন, N15 তিনি হুম হুম এরকম ব্যাকটেরিয়ার সেল ধরে নেওয়া যাক, সেখানে তিনি NH4Cl ইউজ করেন, যে NH4Cl এ প্রত্যেকটা যে নাইট্রোজেন আছে তা আসলে N15। এবং এদেরকে আহ, অনেক জনু, মানে অনেক জেনারেশন, অনেক জনু পর্যন্ত কালচার করেন। কালচার করা মানে জাস্ট ব্যাকটেরিয়াটাকে জীবিত রাখা, ব্যাকটেরিয়াটাকে গ্রো করা ইন দ্য সেন্স, একটা ব্যাকটেরিয়াকে ধীরে ধীরে আমরা প্লেটের মধ্যে ছড়িয়ে দিই এবং সেটা থেকে ধীরে ধীরে আরো অনেক ব্যাকটেরিয়া তৈরি হয়। আহ, এটা খুব নর্মাল, তোমরা জানো এই জিনিসটা কি। তো এমন একটা মিডিয়া ইউজ করেন যে মিডিয়াতে নাইট্রোজেনের মাত্র একটাই সোর্স ছিল, NH4Cl, এবং সেই NH4Cl এ যে নাইট্রোজেনটা ছিল সেটা আসলে N14 বা নর্মাল নাইট্রোজেন নয়, বরঞ্চ তার বদলে কি ব্যবহার করা হয়, N15। এবং এটাকে কয়েক জনু পর্যন্ত। এবার এখানে মনে রাখতে হবে তিনি কিসের উপর এক্সপেরিমেন্ট করেছিলেন, ইকোলাই নামে ব্যাকটেরিয়ার উপর। ইকোলাইয়ের জেনারেশন টাইম কত, 20 মিনিট। এটাকে অ্যাভারেজ ধরা হয়, অ্যাকচুয়ালি 18 দশমিক সামথিং। তো 20 মিনিটটাকে ধরা হয় ন্যাচারালি ইকোলাই জেনারেশন টাইম। এই জেনারেশন টাইম জিনিসটা কি, অর্থাৎ একটি ইকোলাই থেকে দুটো ইকোলাই হতে কতটা সময় নেয়, 20 মিনিট। তো ম্যাসেলসন এবং স্টাল কি করেন, যে না, তিনি এই ব্যাকটেরিয়া গুলোকে NH4Cl মিডিয়াতে তিনি অনেক জনু, অর্থাৎ 20 মিনিট নয়, বরঞ্চ বলতে পারি আহ একদিন একদিন পর্যন্ত তিনি গ্রো করেছিলেন। এবং এই গ্রোয়িং এর ফলে কি হলো, যে এবার পেট্রি প্লেটে যে ব্যাকটেরিয়া গুলো ছিল, যে ব্যাকটেরিয়া গুলো জন্মেছে, এদের ডিএনএর নাইট্রোজেন বেস এর সব নাইট্রোজেন N15। এর কথাটার অর্থটা কি, আমরা আগেই জেনেছি যে ডিএনএ তে নাইট্রোজেন থাকে। কোথায় থাকে, নাইট্রোজেন বেস বা ক্ষারকীয় মূলক ডিএনএ এর সাথে যুক্ত থাকে, সেখানেই নাইট্রোজেন থাকে। এবার ম্যাসেলসন এবং স্টালের পরীক্ষায় যেহেতু তারা নাইট্রোজেন সোর্স হিসাবে N15 ইউজ করেছিলেন, তার জন্য দেখা যায় অনেক কয়েক জেনারেশন পর উম, যতগুলো ব্যাকটেরিয়া পেট্রি প্লেটে রয়েছে তাদের ডিএনএ তে শুধুমাত্র N15 আছে। অর্থাৎ এদের দেহের সমস্ত রকম নাইট্রোজেন
সবই N15, যে কিন্তু নর্মাল ব্যাকটেরিয়া এটা আমরা তৈরি করি, কিন্তু নর্মালে কি হয়, নর্মাল কন্ডিশনটা নাইট্রোজেনের কি N14। তো ম্যাসেলসন কি করেন, এখান থেকে এরপর ব্যাকটেরিয়া গুলোকে নেন। এগুলো কিরকম ব্যাকটেরিয়া, না যেগুলো N15 গ্রো করেছিল, কিন্তু এবার তিনি NH4Cl যেটা ইউজ করেন সেটা কিন্তু নর্মাল নাইট্রোজেন। এর অর্থাৎ তিনি দ্বিতীয়বারে যে নাইট্রোজেন গুলো যে NH4Cl সল্ট ইউজ করেছিলেন সেটা কিন্তু N14 অর্থাৎ নর্মাল, এবং তারপর এদেরকে এই মিডিয়াতেই কয়েক জনু কালচার করেন। এই ছিল ম্যাসেলসন এবং স্টারের পরীক্ষা। এবার তিনি কি করেছিলেন, যে না তিনি সব ব্যাকটেরিয়া গুলো থেকে, যেমন ধরো যে যে ব্যাকটেরিয়া N15 ছিল সেখান থেকে তিনি ডিএনএ আইসোলেট করে নেন, ডিএনএ বের করেন। এবার ডিএনএ বের করার যে টেকনোলজি বা পদ্ধতি আছে সেটা কে আবিষ্কার করেছিল, আমরা আগেও পড়েছি কাকে নিউক্লিক অ্যাসিডের জনক বলা হয়, এমিল ফিশচার। যাই হোক, তো তিনি সেখান থেকে ডিএনএ বের করে নেন, অর্থাৎ এমন ব্যাকটেরিয়া থেকে যেগুলোতে N15 সল্ট ছিল। অন্যদিকে তিনি সেগুলোকেও নেন যখন N15টাকে নেন এবং তার 20 মিনিট পর অর্থাৎ একটা জেনারেশন পর তিনি আবার যেটা পান সেখান থেকেও তিনি ডিএনএ বের করেন, এবং এই ডিএনএ গুলোকে বের করার পর কি করা হয়, না এগুলোকে কি করে ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন, ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন সেন্ট্রিফিউগেশন ইন সিজিয়াম ক্লোরাইড। এবার ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনটা কি আর সিজিয়াম ক্লোরাইডই বা কেন সেটা আমরা একটু দেখব। যে ডেনসিটি গ্রেডিয়েন্ট বলতে কি, একটা এরকম ছোট টেস্ট টিউব নেওয়া হয়, টেস্ট টিউবের মধ্যে একটা জায়গায় সিএইচ, যেমন সিজিয়াম ক্লোরাইড, CaCl, এবং উপরে জল নেওয়া হয়, ওয়াটার, এবং তার উপরে ডিএনএ যেগুলো ব্যাকটেরিয়া থেকে বের করা হয়েছিল। এবং এরপর এটাকে ঘোরানো হয় সেন্ট্রিফিউজে। কিরকম সেন্ট্রিফিউজটা করা হয়, অনেকটা উঁচুতে বা অনেকটা স্পিডে, এবং তারপর দেখা যায় যে সেন্ট্রিফিউজ যখন হয়ে যায় তখন দেখা যায় যে ডিএনএটা উপরে ওয়াটার, নিচে CaCl, এবং মাঝখানে কি চলে আসে, ডিএনএ। কেন চলে আসে CaCl, এটা ডিএনএ থেকে ভারী আর ডিএনএ জল থেকে ভারী। তো নর্মাল কনসেপ্ট, সব সব থেকে নিচে কি থাকবে, সব থেকে নিচে থাকবে আহ সব থেকে নিচে থাকবে সিজিয়াম ক্লোরাইড, তার উপর থাকবে ডিএনএ, তার উপর থাকবে জল। অর্থাৎ এরকম ভাবে ডেনসিটি ফিউগেশন করলে পরে আমরা একটা ডিএনএ ব্যান্ড পাই। এই যে এই জায়গাটাতে ডিএনএটাকে দেখা যাচ্ছে, এই জায়গাটাতে আমরা ডিএনএ কে পাই, এটাকে বলা হয় ডিএনএ এর ব্যান্ড। ডেনসিটি সেন্ট্রিফিউগেশনের ক্ষেত্রে এটাকে বলা হয় ডিএনএ এর ব্যান্ড। এবার ম্যাসেলসন এবং স্টাল লক্ষ্য করেন, তারা প্রথমে যেটা নিয়েছিলেন অর্থাৎ সেই ব্যাকটেরিয়াগুলো যেগুলো NH4Cl মিডিয়ামে ছিল N15 এ, তিনি সেগুলোতে কি দেখেন, যে না একটি মাত্র ডিএনএ এর ব্যান্ড পাওয়া যায়, উপরে H2O, নিচে CaCl। এটা কোন ব্যাকটেরিয়ায় পাওয়া গেছিল, N15 এই ব্যাকটেরিয়াগুলোতে, এই মিডিয়াতে যে ব্যাকটেরিয়াগুলো ছিল এগুলো। তারপর যখন আমরা ব্যাকটেরিয়াগুলোকে এই মিডিয়াম থেকে এই মিডিয়ামে অর্থাৎ N14 মিডিয়ামে ট্রান্সফার করা হয় এবং তারপর এদেরকে আমরা গ্রো করতে থাকি, নিচে CaCl এবং উপরে H2O, তখন দেখা যায় নতুন ব্যান্ডটা
আগের ব্যান্ডের তুলনায় একটু ছোট, এখানে ছবিটা ভালো করে দেখানো যাচ্ছে না, এরকম। এবং এরপরে তিনি NH14 মিডিয়ামে দেওয়ার পর তিনি 20 মিনিট সময় নিয়েছিলেন। 20 মিনিট কেন না, ইকোলাই একটি ইকোলাই থেকে দুটো ইকোলাই হতে কত সময় নেয়? 20 মিনিট। 1000টি ইকোলাই থেকে 2000টি ইকোলাই হতে কতটা সময় নেবে? 20 মিনিট। অর্থাৎ একটা সেল থেকে দুটো সেল হচ্ছে। যদি তোমার কাছে 20,000টি সেল থাকে, সেটা থেকে 40,000 সেল তৈরি হতে কতটা সময় নেবে? 20 মিনিট। তো NH14 এই মিডিয়াতে রাখার 20 মিনিট পর তিনি ব্যাকটেরিয়াগুলোকে আবার নেন, এবং তখন তিনি দেখেন যে না, এবার কিন্তু দুটো ব্যান্ড পাওয়া যায়, উপরে H2O, নিচে CH_Cl। এবং তারা যখন এটা পরীক্ষা করেন, তখন তারা দেখতে পারেন যে উপরের যে ব্যান্ডটা আছে সেটাতে যতগুলো নাইট্রোজেন আছে সবগুলোই N14, এবং নিচে যে ব্যান্ডটা আছে সেটাতে সবগুলোই N15। তো এই যে ব্যাকটেরিয়ার এই যে এক্সপেরিমেন্টটা ছিল, এটার দ্বারা অ্যাকচুয়ালি তারা কি প্রমাণ করতে চেয়েছিল সেটা বোঝার জন্য আমরা একটু এখান থেকে দেখব যে প্রথমে যখন ব্যাকটেরিয়াগুলো N15 মিডিয়ামে ছিল, তার ডিএনএ গুলোতেও সব নাইট্রোজেন N15, এবং এটা ছিল তার ডিএনএ এর মেকআপ। তখন দেখা যায় যে না, কেবলমাত্র একটা ব্যান্ডই পাওয়া যায় N15 এর, এটা ডিএনএ এর ব্যান্ড। দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা NH15 মিডিয়া থেকে NH14 মিডিয়াতে ট্রান্সফার করি, তখন দেখা যায় যে ডিএনএ এর ব্যান্ডটা যেটা পাওয়া গেছে আগে অনেক নিচে পাওয়া যাচ্ছিল, এখন তার থেকে একটু উপরে পাওয়া যাচ্ছে। ওকে। এবং 3 নম্বর সময় অর্থাৎ এর 20 মিনিট পর তিনি আবার কিছু ব্যাকটেরিয়া সংগ্রহ করেন, তাদের থেকে ডিএনএ বের করেন, এবং সেগুলোকে যখন তিনি ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন করেন, তখন তিনি দেখতে পারেন যে না, লাস্ট মোমেন্টে দুটো ব্যান্ড হয়েছে, একটা ব্যান্ড সেম কিন্তু এক্সট্রা আর একটা ব্যান্ড তিনি পান। এবং এর দ্বারা ম্যাসেলসন কোন সিদ্ধান্তে আসেন? না, ম্যাসেলসন প্রথমে বলেছিলেন যে যখন ইকোলাই N15 মিডিয়াতে ছিল, তখন এর ডিএনএ এর সব নাইট্রোজেনই N15 ছিল। তার জন্য N14 থেকে N15 কিছুটা ভারী, ঠিক আছে। এরপর তিনি যখন এই ব্যাকটেরিয়া গুলোকে, ইকোলাই গুলোকে N15 থেকে N14 মিডিয়াতে নিয়ে আসা হয়, তখন আমরা যে ডিএনএ এর ব্যান্ডটা পাই সেটা আগের মতো N15 এর যে ব্যান্ডটা ছিল সেটার মতো পাই না, বরঞ্চ তার উপরে পাই। এবং এটাকে যখন তারা অ্যানালিসিস করেন, সেটার থেকে তারা জানতে পারেন যে হ্যাঁ, মিডিয়াতে নিয়ে আসা হয়, এবং প্রথম জনু অর্থাৎ 20 মিনিট, N15 থেকে N14 এ তিনি ট্রান্সফার করেন, এবং ট্রান্সফার করার পর তিনি ইকোলাই গুলোকে 20 মিনিট পর্যন্ত গ্রো হতে দেন, অর্থাৎ 20 মিনিটে ইকোলাই নিজেদের সংখ্যা ডাবল করে। এবার মনে করে দেখো, কোষ বিভাজনের সময় আমরা পড়েছিলাম যে ইন্টারফেসের এস দশায় একটা ডিএনএ একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়। তো এটা তখন ম্যাসেলসনের সময় জানা ছিল না। তো ম্যাসেলসন তখন এটা হাইপোথেসাইজ করেন যে প্রথমে সবগুলো যত ডিএনএ ছিল সব N15 ছিল। দ্বিতীয়তে কি হয় যে না, এগুলো অ্যানালিসিস করে দ্বিতীয়তে কি জানা যায় যে না, দ্বিতীয়টাতে অ্যানালাইসিস করার সময় জানা যায় এটাতে N14 এবং N15, এটা টাইম কত? 20 মিনিট। N14 এবং N15 দুটো মিডিয়াই আছে,
এবং তারপরে যখন 20 মিনিট আরো সময় নেওয়া হয় তখন দেখা যায় একটি দ্বিতীয় তৈরি হয়, এবং সেটা হচ্ছে N14 এবং একটি হাইব্রিডের। এবার এমনটা কেন? ধরা যাক প্রথমে এই ডিএনএটা ছিল, এর কি নাইট্রোজেন গুলো সব N15। ম্যাসেলসন বলেন যে ডিএনএর প্রত্যেকটি যে তন্তু আছে, অর্থাৎ এই একটা তন্তু, দুটো তন্তু থাকে ডিএনএ, এখানে N15 তো হলো, কিন্তু এখন যেহেতু মিডিয়া চেঞ্জ করে দেওয়া হয়েছে, N15 থেকে ব্যাকটেরিয়া গুলোকে N14 নিয়ে যাওয়া হয়েছে, তাই ব্যাকটেরিয়াটা যে ডিএনএ তৈরি করবে দ্বিতীয় তন্তুটা হবে N14। N14 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 এবং যখন আরো 20 মিনিট সময় দেওয়া হয়, 20 মিনিট কোথায় না, দ্বিতীয়বার মিডিয়া চেঞ্জ করা হয় না, শুধু 20 মিনিট পর এগুলোকে নিয়ে নেওয়া হয়, তখন দেখা যায় যে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমও নয়। তখন একটা ডিএনএ পাওয়া যাবে যেটাতে দুটো তন্তুই 14, একটা পাওয়া যাবে একটা 15 একটা 14। তেমনি এখানেও কিন্তু এই জিনিসটা কেন হচ্ছে, এর কারণটা কি? যখন এরকম একটা ডিএনএ তৈরি হয় যার একটা ডিএনএ N14 এবং একটা N15, কিন্তু পরবর্তীকালে নাইট্রোজেনের সোর্স কি, এখন N14 N15 চলে গেছে, তো N15 বলে যে এটা ছিল, এটা তখন অ্যাজ এ টেমপ্লেট হিসাবে কাজ করে, এটা ম্যাসেলসনের হাইপোথিসিস ছিল, এবং 15 হিসাবে কাজ করে, এবং দ্বিতীয় যে তন্তুটা তৈরি হয় সেটা N14, অর্থাৎ একটা তন্তুর সমস্ত নাইট্রোজেন N15, দ্বিতীয় তন্তুর সমস্ত নাইট্রোজেন N14। এবং অন্যদিকে আগেরবার যে N14 বলে যে তন্তুটা আমরা পেয়েছিলাম, সেটাও তো রেপ্লিকেট করবে, সেটার থেকেও তো অন্য আরেকটা ডিএনএ তৈরি হবে, তো সেটা কি হবে যে না, সেটাও 14। এবং এর জন্য যে এই ডিএনএটা আছে যেটার একটা তন্তু N14 একটা তন্তু N15, সেটার সাথে সাথে আমরা এমন একটা ডিএনএও পাই যা শুধুই মাত্র N14 এবং N14। তো ম্যাসেলসন নিজের যে রেজাল্ট এসেছিল সেটাকে তিনি এরকম ভাবে ব্যাখ্যা করেন যে ডিএনএ এরকম ভাবে, এক ডিএনএ প্রথমে এরকম থাকে একে অপরের সাথে ডাবল হেলিক্স, যেটা আমরা পড়েছিলাম, কিন্তু রেপ্লিকেশনের টাইমে ডিএনএ এরকম একে অপর থেকে আলাদা হয়ে যায়, এবং এই তন্তুটাকে ছাঁচ হিসাবে ইউজ করে, এই তন্তুটাকে ছাঁচ হিসাবে ইউজ করে নতুন একটা ডিএনএ তৈরি হয়, এবং এই তন্তুটাকে ছাঁচ হিসাবে ইউজ করে নতুন তন্তু তৈরি হয়। অর্থাৎ ডিএনএ কোনো একটা প্রি এক্সিস্টিং, অর্থাৎ তার পূর্ববর্তী কোনো একটা ডিএনএ থেকেই তৈরি হয়। ম্যাসেলসনের এই কথাটা যে ডিএনএ কোনো পূর্ববর্তী ডিএনএ থেকেই তৈরি হয়, এবং এটাকে তিনি কি বলেন, অর্ধ রক্ষণশীল। একে তিনি অর্ধ রক্ষণশীল কেন বলেন? কারণ নতুন যে ডিএনএ তৈরি হয় তার একটা আগে থেকেই উপস্থিত ছিল, প্যারেন্ট প্যারেন্ট ধরি যদি এটাকে, এটাও তাহলে প্যারেন্ট, কিন্তু এই লাল রঙের তন্তুটা নতুন তৈরি হয়, তার জন্য একে ন্যাটাল ধরবো। অর্থাৎ অর্ধ রক্ষণশীল কথাটির অর্থ হচ্ছে যে এটা সম্পূর্ণ রকম ভাবে এক নতুন ডিএনএ তৈরি হয় না, বরং যে ডিএনএ তৈরি হয় তার একটি তন্তু আগে থেকেই তৈরি হওয়া থাকে, অর্থাৎ তার পূর্ববর্তী সেল থেকে সেটা আসে, এবং নতুন যে দ্বিতীয় তন্তুটি তৈরি হয় সেটা ওই পুরনো তন্তুটাকে ছাঁচ হিসাবে তৈরি করেই তৈরি হয়, অর্থাৎ প্রত্যেক রেপ্লিকেশনে একটা ডিএনএ নতুন তন্তু তৈরি হয়, এবং এভাবেই এর জন্য একে অর্ধ রক্ষণশীল বলা হয়। অর্থাৎ একটি তন্তু নতুন ভাবে তৈরি হয় এবং একটি তন্তু আগের থেকে উপস্থিত থাকে, এর জন্য একে অর্ধ রক্ষণশীল বলা হয়।
তো ম্যাসেলসন এবং স্টাল নিজেদের এক্সপেরিমেন্টের মাধ্যমে এটাই প্রুভ করেছিলেন যে ডিএনএ অ্যাকচুয়ালি রেপ্লিকেশনের সময় অর্ধ রক্ষণশীল হিসাবে কাজ করে এবং ডিএনএ ছাঁচ হিসাবে ব্যবহার করা, নিজেকে ছাঁচ হিসাবে ব্যবহার করে নতুন ডিএনএ তৈরি করে। এর জন্যই একে বলা হচ্ছে অর্ধ রক্ষণশীল। তো এই ছিল ম্যাসেলসন এবং স্টালের পরীক্ষা। এবং ম্যাসেলসন এবং স্টালের পরীক্ষার পর আরো অনেক রিসার্চ হয়, আরো অনেক আলোচনা হয় এই বিষয় নিয়ে, এবং তারপর আস্তে আস্তে জানা যায় আমরা অনেক নতুন নতুন টেকনোলজির মাধ্যমে আমরা নিয়ার অ্যাবাউট ডিএনএ এর ডিএনএ এর রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণের আমরা আরো অনেক আহ, তথ্য পাই। এবং সেই তথ্য পাওয়ার পর আমরা দেখতে পারি যে মূলত ব্যাকটেরিয়া থেকে শুরু করে উন্নত ইউক্যারিওটিক সবার মধ্যেই ডিএনএ রেপ্লিকেশন হয়, কিন্তু তার ধরন, অর্থাৎ তৈরি হওয়ার যে পদ্ধতি, ধরন বলবো না, পদ্ধতি, সেটা আলাদা হয়। এবার কিরকম ভাবে আলাদা হয় সেটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে সেটা কিরকম ভাবে আলাদা হয়, সেটা সেটা আলাদা হয়। এবার কিরকম ভাবে আলাদা হয় সেটা অনেকটা পরের বিষয়, কারণ ইউক্যারিওটিক রেপ্লিকেশন বা ইউক্যারিওটিক সেলের মধ্যে যে রেপ্লিকেশন হয় সেটা বুঝতে পারা এখনো সম্পূর্ণ রকম ভাবে সম্ভব হয়নি, কিন্তু আমরা অনেকটাই জানতে পেরেছি কি কি এনজাইম থাকে বা না থাকে। কিন্তু মূলত ইকোলাইতে প্রোক্যারিওটিক রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ কিভাবে হয়েছে বা কিভাবে হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা খুব সহজেই জানতে পারি। সহজে জানতে পারি ইন দ্য সেন্স লাইক এটা নিয়ে অনেক রিসার্চ হয়ে গেছে, তো এটা সম্পর্কে জানাটা অতটা অসুবিধাজনক নয়। তো ডিএনএ রেপ্লিকেশনের আগে কিছু কিছু এনজাইম, তাদের নাম এবং কাজ যদি আমরা জেনে নিই তাহলে অবশ্যই ভালো হবে। এর মধ্যে একটা হচ্ছে ডিএনএ ডিএনএ গাইডেজ। ডিএনএ গাইডেজ কি করে না, আগে ডিএনএ তো এরকম কুণ্ডলাকৃতি থাকে, তো গাইডেজ একটা এনজাইম যেটা গিয়ে কি করে ডিএনএ এর সাথে গিয়ে বাইন্ড হয়, তারপর ডিএনএ কে এরকম ভাবে খুলে দেয়। এটা হচ্ছে গিয়ে গাইডেজের কাজ। অর্থাৎ ডিএনএ এর কুণ্ডলী, ডিএনএ এর কুণ্ডলী খুলতে সাহায্য করে। এটা গেল এক, ডিএনএ গাইডেজ। দুই নম্বরটা কি, হেলিকেজ। ডিএনএ হেলিকেজ, ডিএনএ হেলিকেজ কি করে না, দুটো তন্তুর মধ্যেকার হাইড্রোজেন বন্ড যা তৈরি হয় তাকে কেটে দেয়। অর্থাৎ যদি ধরা যায় এরকম 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 ডিএনএ আছে এবং এর ওপর গিয়ে হেলিকেজ এরকম এরকম করে বসে গেল, তো কি হবে, হেলিকেজটা উপর থেকে নিচের দিকে নামবে অবশ্যই। তো এদের মধ্যে এখন আর কোনো হাইড্রোজেন বন্ড থাকে না। এই হচ্ছে গিয়ে হেলিকেজের কাজ। তিন নম্বর কোনটা ইম্পর্টেন্ট, ডিএনএ, ডিএনএ বলবো না, হ্যাঁ ডিএনএজ, অর্থাৎ যা ডিএনএ কে নিউক্লিওটাইডে নিউক্লিওটাইডে ভেঙে দেয়। আমরা কি জানি নিউক্লিওটাইড কি, অনেকগুলো নিউক্লিওটাইড পরপর 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 3:5 or 5 থেকে 3, 5' to 3' এরকম ভাবে যুক্ত হয়ে কি তৈরি করে, এক একটা করে ডিএনএ তন্তু। তো
এই হচ্ছে গিয়ে ডিএনএ অর্থাৎ যা ডিএনএ কে নিউক্লিওটাইডে ভেঙে দেয়। বেশ ভালো কথা, ডিএনএ কে নিউক্লিওটাইডে ভেঙে দেয়। 4 নম্বর হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজটা কি জিনিস? ডিএনএ পলিমারেজটা কি করে? ডিএনএ তে নতুন নিউক্লিওটাইড যুক্ত করে। তো এই 4টে এনজাইম জাস্ট মনে রাখো। ডিএনএ গাইডেজ, যা ডিএনএ এর কুণ্ডলী খুলতে সাহায্য করে। ডিএনএ হেলিকেজ, যা দুটো তন্তুর মধ্যেকার এইচ বন্ডটাকে কেটে দেয়। এবং তারপর কি আছে? ডিএনএ, যা ডিএনএ কে নিউক্লিওটাইডে ভাঙে। এবং তারপর আসে ডিএনএ পলিমারেজ। তো এই হচ্ছে গিয়ে ওভারঅল ডিএনএ রেপ্লিকেশনের সময় যে যে ব্যাকটেরিয়া, যে যে ইসেগুলো আমাদের প্রয়োজন হয়, এই হচ্ছে তার লিস্ট। এবার আমরা চলে আসব যে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে? একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়। কিভাবে তৈরি হয়? একটা ডিএনএ কে ছাঁচ বা টেমপ্লেট হিসেবে ইউজ করে অপর ডিএনএ তৈরি হয়। এর জন্য একে অর্ধরক্ষণশীল বলা হয়। ম্যাথেলসন এবং স্টাল সেটা প্রুভ করেছিলেন। এবার ডিএনএ রেপ্লিকেশনের 3টে স্টেপ ধরা হয়ে থাকে। তার মধ্যে 1 নম্বরটা হলো একে ইনিশিয়েশন বলে। প্রথমটা হচ্ছে ইনিশিয়েশন, অর্থাৎ শুরু হওয়া। তো ডিএনএ রেপ্লিকেশন শুরু কিভাবে হয়? না, ডিএনএ রেপ্লিকেশন শুরু হওয়ার প্রত্যেক ডিএনএ রেপ্লিকেশন শুরু হওয়ার একটা জায়গা থাকে। এখানে মনে রাখতে হবে, আমরা ইকোলাই ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে পড়ছি। ইকোলাই একটি ব্যাকটেরিয়া, একটি প্রোক্যারিওটিক জীব, এবং এর রেপ্লিকেশন পদ্ধতি যে কোনো ইউক্যারিওটিক জীবের রেপ্লিকেশন থেকে অনেকটাই আলাদা। কিভাবে আলাদা সেটা আমরা পরে দেখব। কিন্তু এটুকু মনে রাখবো যে মূলত আমরা যে ডিএনএ রেপ্লিকেশন পরীক্ষার খাতায় বা নর্মাল পড়ে থাকি, সেটা কিন্তু মূলত ইকোলাই বা প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন। এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য আহ 3টে স্টেপ থাকে। একটা হচ্ছে কি ইনিশিয়েশন স্টেপ, একটা ইলংগেশন স্টেপ, এবং তারপরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে টার্মিনেশন ফেজ। তো এই জিনিসগুলো অতটা ডিপে পড়ার দরকার নেই, কিন্তু আমরা যদি কিছু প্রোটিনের নাম বা উৎসেচকের নাম মনে রাখি এবং কিভাবে তারা কাজ করে, তাহলে খুব ভালো হয়। তো এখানে মনে রাখতে হবে ডিএনএ ডিএনএ রেপ্লিকেশন শুরু হয় ওরিসি বলে ডিএনএ এর এক জায়গা থেকে। এবার ওরিসিটা কি জিনিস? আমরা আগেই বলেছি যে প্রোক্যারিওটিক জীবে যে ক্রোমোজোম থাকে, অর্থাৎ যে ডিএনএ থাকে, সেটাকে কি বলে? ক্লোজ। অর্থাৎ এরকম একে অপরের সাথে যুক্ত হয়ে এরা থাকে। এটা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিক কোষের ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে সব জায়গায় রেপ্লিকেশন শুরু হতে পারে না। কিছু জায়গা থাকে যাদেরকে অরিজিন অফ রেপ্লিকেশন বা ওরিসি বলে। এটা ওরিসি ধরি। এই ওরিসি থেকেই শুরু হয় রেপ্লিকেশন। এবার ওরিসি থেকে রেপ্লিকেশন কিভাবে শুরু হয়? যে ডিএনএ এর মধ্যে ওরিসি বলে যে জায়গাটা থাকে, ডিএনএ এর মধ্যে ওরিসি বলে জায়গা থাকে বলে একটা সিকোয়েন্স থাকে, এ টি টি এ টে টাটা এট সরি এমনই কোন একটা সিকোয়েন্স থাকে। এরকম সিকোয়েন্সকে বলা হয় ওরিসি। এবং ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে ইম্পর্টেন্ট প্রোটিনস এবং এনজাইম গুলো থাকে, সেগুলো ওরিসিতে এসেই বাইন্ড করে। তো ডিএনএ রেপ্লিকেশন যখন শুরু হয়, তখন সবসময় সেটা ওরিসি থেকে শুরু হয়। ডিএনএ যে কোনো জায়গা থেকে আহ হুট করে রেপ্লিকেশন শুরু হতে পারে না, তার জন্য একটি স্পেশাল জায়গা থাকে।
ওড়িশিতে বিভিন্ন প্রোটিন এবং বিভিন্ন অন্যান্য আহ, উৎসেচক এসে বাইন্ড করে এবং তারা রেপ্লিকেশন শুরু করে। 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে ডিএনএ হেলিকেজ বলে একটা, যে এনজাইমটা সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে পড়লাম, যা দুটো তন্তুর মধ্যেকার হাইড্রোজেন বন্ডকে কেটে দেয়, সেটা কি করে? ডিএনএ হেলিকেজ এইচ বন্ড গুলোকে কেটে দেয়। এর ফলে কি হয়, আগে যেরকম ডিএনএ এরকম ছিল, এর একটা সঠিক স্ট্রাকচার ছিল, যে না এটা ডাবল হেলিক্স। কিসের জন্য ডাবল হেলিক্স? না এরা এটিজিসি নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে আছে। এবার হেলিকেজ দিলে পরে এটা কি হয়, এরা স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। কারণ এরা তো তখন আর একে অপরের সাথে বাইন্ড করতে পারে না, কারণ হাইড্রোজেন বন্ডগুলোকে সব হেলিকেজ কেটে দিয়েছে। এবং আহ, শুধু হেলিকেজ না, এর সাথে যুক্ত হয় আরেকটা প্রোটিন, ডিএনএ গাইরেজ। ডিএনএ গাইরেজ কি করে সেটা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। ধরা যাক এটা একটা ডিএনএ রয়েছে, এই ডিএনএ এর এই জায়গাটাতে হেলিকেজ এসে বাইন্ড হয়েছে, হেলিকেজ এসে এখান থেকে এখান পর্যন্ত ছিল, এবং মাঝখানের যে এই জায়গাটা আছে, এখানকার সমস্ত হাইড্রোজেন বন্ডকে খারাপ করে দিয়েছে। এবার ডিএনএ এর ফলে কিরকম একটা চেহারা দাঁড়াবে ডিএনএ? যেখান থেকে গাইরেস, যেখানে যেখানে গাইরেস ছিল সেই জায়গায় হাইড্রোজেন বন্ড গুলো আর নেই। এবার ডিএনএ গাইরেসটা কি করে, ওরা ডিএনএ কে অনেকটা এরকম স্ট্রাকচার, ওরা ডিএনএ কে একটা এরকম স্ট্রাকচার দেয়। এবং এই জায়গাটা, এবং মনে রাখতে হবে ডিএনএ হেলিকেজ, ডিএনএ গাইরেজ, এরা ডিএনএ গাইরেজ এরা কোথায় বাইন্ড করে? না ওরিসিতে। এবং এখানে এই যে ফানেল আকৃতির জায়গা তৈরি হলো যেখানে কোনো হাইড্রোজেন বন্ড নেই, আহ, একে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। অর্থাৎ প্রথমে ডিএনএ থাকে, সেটার মধ্যে প্রথমে হেলিকেজ যায়, হেলিকেজ কোথায় গিয়ে বাইন্ড করে? অবশ্যই ওড়িশিতে বাইন্ড করবে। কোনো একটি ডিএনএ রেপ্লিকেশন সবসময় ওড়িশি থেকেই শুরু হয়। তো হেলিকেজ একটা প্রোটিন, যে প্রোটিন ডিএনএ ওড়িশিতে গিয়ে বাইন্ড করে, এবং বাইন্ড করার পর সেই ডিএনএ এর মধ্যে উপস্থিত যে হাইড্রোজেন বন্ড গুলো থাকে দুটো তন্তুর মধ্যে বা দুটো দুটো ডিএনএ ফাইবারের মধ্যে, সেগুলোকে কেটে দেয়। দ্বিতীয়টা কি যায়? দ্বিতীয়টা যায় হচ্ছে কি গাইরেজ। গাইরেজটা কি করে? গাইরেজটা ডিএনএটাকে একটু মোটা করে দেয়। এবং এরা মূলত কি করে, ডিএনএ এর কুণ্ডলী দেখো, এই জায়গার থেকে কিন্তু এই জায়গায় কুণ্ডলীটি কম, অর্থাৎ ডিএনএ এর গাইরেজ ডিএনএ এর কুণ্ডলীকে সরাতে সাহায্য করে, অর্থাৎ ডিএনএ এর প্যাচ খুলতে সাহায্য করে। এবং এর ফলে একটা ফানেল আকৃতির দু প্রান্তে দুটো তৈরি হয়, একে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তো এই রেপ্লিকেশন ফর্কটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে হয় যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপিতে দেখি, তাহলে দেখব অনেকটা এরকম টাইপের। আমরা যেরকম ড্র করে থাকি অনেকটা, সবসময় এরকম হয় না, বা সবসময় বলতে কোনো সময় এরকম হয় না, এটা জাস্ট আমরা স্কিমাটিকের জন্য ড্র করি বা বোঝার সুবিধার জন্য ড্র করি। কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন মাইক্রোস্কোপিতে এটা দেখতে এরকম হয়। মূলত আহ ইউক্যারিওটিক সেলে যে রেপ্লিকেশনটা হয় সেটাকে বাই ডাইরেকশনাল হয়, অর্থাৎ ডিএনএ দুদিকে, এদিকেও রেপ্লিকেশন হবে, এদিকেও রেপ্লিকেশন হবে ডিএনএ ফর্কের। অন্যদিকে প্রোক্যারিওটিকে সবসময় ডিএনএ রেপ্লিকেশন একটি দিকেই হয়, একে বলা হয় ইউনিডাইরেকশনাল, একে বলা হয় বাই ডাইরেকশনাল। ইউক্যারিওটিক অবশ্যই বাই ডাইরেকশনাল, প্রোক্যারিওটিক ইউনিডাইরেকশনাল। ইউক্যারিওটিক কেন বাই ডাইরেকশনাল? অ্যাকচুয়ালি ইউক্যারিওটিক কোষের যে ডিএনএ এর দৈর্ঘ্য থাকে সেটা অনেকটা বড় হয়, এবং প্রোক্যারিওটিক কোষে যে ডিএনএ এর দৈর্ঘ্য থাকে সেটা অনেকটা ছোট হয়।
তার জন্য অল্প সময়ের মধ্যে ইউক্যারিওটিক সেলকে খুব তাড়াতাড়ি অনেকটা ডিএনএ রেপ্লিকেট করতে হয়। এর জন্য ওরা দুদিক থেকে কাজ শুরু করে। তো এই জন্য ইউক্যারিওটিক সেলের রেপ্লিকেশন বাই ডাইরেকশনাল, প্রোক্যারিওটিক কোষে ডিএনএ দৈর্ঘ্য খুবই ছোট, ওদের বাই ডাইরেকশনাল প্রয়োজন হয় না, তাই ওরা ইউনিডাইরেকশনালি করে। এরপর আর একটা প্রোটিন আছে, যে প্রোটিনটা এই প্রোটিনটার বলা হয়, প্রথমে নামটা লিখে নিচ্ছি, SSB পি বলে। একে বলা হয় সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তো এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজটা কি? না, এরা ডিএনএ ফকটা যেখানে তৈরি হয় সেখানে যে কোনো একটা তন্তুর সাথে এরা বাইন্ড করে নেয়, এবং এই এসএসবিপির কাজটা কি? রেপ্লিকেশন ফর্ককে ঠিক রাখা। ইনিশিয়েশনের সময় আমরা কি কি জানলাম? একটা হচ্ছে ওডিসি, ডিএনএ হেলিকেজ, ডিএনএ গাইডেজ, আর এসএসবিপি। এবং এর ফলে অনেকটা ডিএনএ চেহারা কিরকম হয়ে যায় সেটা একটু দেখা যাক। তো ধরা যাক যে এটাই ডিএনএ, এখানে গিয়ে বসে আছে আমাদের হেলিকেজ, গাইডেজ। এসএসবিপি কোথায় গিয়ে বাইন্ড করে? এটা এস এস সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এসএসবিপি। ওকে, তো এটাই ছিল ইনিশিয়েশন। এবার ইনিশিয়েশনটা পরে কি করে ডিএনএ দৈর্ঘ্য ধীরে ধীরে বৃদ্ধি পায়, সেটা স্টেপটাকে বলা হয়ে থাকে ইলংগেশন ফেজ। আমরা কোথায় লিখেছিলাম? কি বলা হয় একে? ইলংগেশন। তো ইলংগেশন ফেজে কি হয়? ইলংগেশন ফেজে মূলত এখানে ইলংগেশন ফেজে এই জায়গাটা একটু কঠিন হবে, কিন্তু তবুও তোমরা বোঝার চেষ্টা করো যে ইলংগেশন ফেজ কখন শেষ হয়। যে না, যখন রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়ে যায় এবং ওরিসিতে ডিএনএ পলিমারেজ যুক্ত হয়। ডিএনএ পলিমারেজ কি করে? না, এরা এই যে ডিএনএ দুটো তন্তু আছে, এই দুটো তন্তুকে টেমপ্লেট হিসাবে ব্যবহার করে। সাপোজ এটা হচ্ছে গিয়ে ডিএনএ পল, ইলংগেশন ফেজ, হেলিকেজ, গাইডেজ এগুলো সব বন্ধ হয়ে গেছে। কি করবে? এ ধীরে ধীরে, উপরেরটা তো 5' নিচেরটা 3', এর 5' থেকে 3' দিকে যাবে ধীরে ধীরে। অর্থাৎ এই প্রোটিনটা এরকম এরকম করে নিচে আসবে, এবং নিচে আসার সময় কি করবে? না, ও বেছে 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 এখানে প্রোটিন লাগাতে, এখানে ধীরে ধীরে দ্বিতীয় ডিএনএ তৈরি করতে শুরু করবে। এবার যেটা ব্যাপার হলো যে কোন নিউক্লিওটাইডটা যুক্ত করতে হবে সেটা ডিএনএ কি করে বোঝে বা বুঝতে পারে? সেটা খুবই ইজি। সাপোজ টেমপ্লেটে এ আছে, তো সবসময় ডিএনএ পলিমারেজ তার এগেনস্টে টি বসাবে। টেমপ্লেটে জি আছে, তো তার এগেনস্টে সি বসাবে। টেমপ্লেটে সি আছে, তার এগেনস্টে জি বসাবে। অর্থাৎ যদি এ থাকে বা অ্যাডেনিন থাকে, তার এগেনস্টে ডিএনএ পলিমারেজ সবসময় থাইমিনকেই বসায়, এবং যদি জি থাকে তার এগেনস্টে সবসময় সাইটোসিনকেই বসায়। ঠিক অন্যদিকে এই জায়গাটা একটু কঠিন হবে, যদিও এটা তোমাদের সিলেবাসের থেকে অনেকটাই বাইরে, তবুও একটু বলার চেষ্টা করি যে
একটা তন্তু তো এরকম ভাবে তৈরি হয়, দ্বিতীয় তন্তুটা কিভাবে তৈরি হয়? দ্বিতীয় তন্তুটা তৈরি হওয়ার সময় ডিএনএ পলিমারেজ প্রথমে কিছুটা ডিএনএ তৈরি করে, তারপর থেমে যায়, তারপর আবার কিছুটা ডিএনএ তন্তু তৈরি করে, তারপর থেমে যায়, তারপর আবার কিছুটা তৈরি করে, তারপর থেমে যায়। এগুলো কিছুটা এগুলো এরকম ভাবে যুক্ত থাকে, অর্থাৎ এ টি জি সি যদি হয় টি জি এ টি, ঠিক লিখলাম? না, টি এ সি জি, হোয়াট এভার। তো ডিএনএ পলিমারেজ 5' to 3' ডাইরেকশন, অলওয়েজ মনে রাখবে রেপ্লিকেশনের ডাইরেকশন সবসময় 5' to 3' হয়ে থাকে। অর্থাৎ কোনো একটা প্রোটিন সবসময় 5' প্রান্তকে আগে রেপ্লিকেট করবে এবং ধীরে 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 সে 3' প্রান্তের দিকে যাবে। অন্যদিকে এটা হচ্ছে গিয়ে ডিএনএর একটি তন্তুর রেপ্লিকেশন। অন্যদিকে ডিএনএ পলিমারেজ কি করে, একটা তন্তুকে কন্টিনিউয়াসলি, দেখো মাঝখানে কোনো ছেদ নেই, এখান থেকে তৈরি করা শুরু করেছে, এরকম 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 তৈরি করে যাচ্ছে। অন্যদিকে যখন দ্বিতীয় তন্তুটি তৈরি করে তখন ওরা কি করে, কিছুটা তৈরি করে, এরা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়ে যায়, তারপর ছেড়ে দেয়, কিছুটা তৈরি করে, তারপর আবার ছেড়ে দেয়। এর মধ্যে কিন্তু কোনো এমনটা নেই, শুধু এদের কি আছে, এদের মধ্যে কোনো রকম ডাই ফসফেট বন্ড নেই। যে ফসফেট বন্ড দিয়ে দুটো নিউক্লিওটাইড একে অপরের সাথে যুক্ত থাকে, সেই ফসফেট বন্ডটা এখানে হয় না। শুধু কিছু কিছু এরকম টুকরো পাওয়া যায় যেগুলো যুক্ত থাকে, কিন্তু এরা একে অপরের সাথে ফসফেট বন্ড দ্বারা যুক্ত থাকে না। এদেরকে বলা হয় ওকাজাকি খন্ড। হুম। এবং এই ওকাজাকি খন্ডগুলো তৈরি হয়। তো ইলংগেশনের প্রথম কি, ওডিসিতে ডিএনএ পলিমারেজ যুক্ত হয়, এবং ডিএনএ পলিমারেজ যুক্ত হওয়ার পর কি তৈরি করে, আহ, একটি তন্তু একটি তন্তুকে নিরবিচ্ছিন্নভাবে, ইংরেজিতে একে কন্টিনিউয়াস বলা হয়, কন্টিনিউয়াস ভাবে তৈরি করে। অর্থাৎ এই তন্তুটা যেটাকে নিরবিচ্ছিন্নভাবে তৈরি করছিল এটাকে কি বলে, এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। একে লিডিং স্ট্র্যান্ড বলে। অপরদিকে আরেকটি তন্তুকে আরেকটি তন্তুকে কিভাবে তৈরি করে না, খন্ড খন্ড ভাবে তৈরি করে, একে বলে ল্যাগিং স্ট্র্যান্ড। অর্থাৎ এই যেখানে ওকাজাকি খন্ড তৈরি হচ্ছিল সেটা কি অ্যাকচুয়ালি, ল্যাগিং স্ট্র্যান্ড। মূলত এখানে আরএনএ প্রাইমেজ সহ আরো অনেক হাজার হাজার প্রোটিন কাজ করে, কিন্তু আমরা মূলত সেই প্রোটিন গুলোকে নিয়ে ডিসকাস করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো নিজেদের প্রথম দিকে আবিষ্কার হয়েছে। তো যাই হোক, এরকম ভাবে ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হয়। এই ছিল ডিএনএ রেপ্লিকেশনের ইলংগেশন ফেজ। এখানে মনে রাখতে হবে ইলংগেশন সবসময় 5' to 3' দিকে হয়ে থাকে। অর্থাৎ এমনটা না যে 3' to 5' হবে, বরঞ্চ সবসময় এই 5' থেকে ধীরে 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 টেমপ্লেটের সাথে নামতে থাকে, কখনোই 3' to 5' হয় না। লিডিং এবং ল্যাগিং দুটো স্ট্র্যান্ডেই 5' to 3'ই ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে। এবার আরেকটি আমরা এনজাইম সম্পর্কে পড়বো, যা হচ্ছে ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজ ডিএনএ লাইগেজটা কি করে, ওকাজাকি খন্ডগুলোকে
যুক্ত করে। অর্থাৎ এই যে আমরা এখানে দেখছি যে ল্যাগিং স্ট্র্যান্ডে সম্পূর্ণ রকম ভাবে নিরবিচ্ছিন্ন রকম ভাবে ডিএনএ সিনথেসিস হয় না, সেটা খন্ড খন্ড ভাবে সৃষ্টি হয়। আমরা এটা লিখেওছি যে আরেকটি তন্তুতে খন্ড খন্ড ভাবে তৈরি হয়, একে ল্যাগিং স্ট্র্যান্ড বলে। খন্ডগুলোকে কি বলে? ওকাজাকি খন্ড। এবং এই ওকাজাকি খন্ডগুলোকে কে যুক্ত করে? না, ডিএনএ লাইগেজ। এই হচ্ছে গিয়ে আমাদের ইলংগেশনের শেষ প্রোটিন। এরপর কি আছে? এরপর আছে 3 নম্বর স্টেপ। এবং 3 নম্বর স্টেপের নাম কি? না, 3 নম্বর স্টেপের নাম টার্মিনেশন। টার্মিনেশন মানে কি? বের করে দেওয়া বা শেষ হয়ে যাওয়া। তো টার্মিনেশনে কি হয়? যেমন ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে একটা জায়গা থাকে আহ, যেটা ওরিসি, তেমনি এমন আরো অনেক জায়গা থাকে, এটাকে বলা হয় টার। টার কেন বলে? না, এটাকে অ্যাকচুয়ালি নাম টার্মিনেশন সিকোয়েন্স। অর্থাৎ ডিএনএ পলিমারেজ যেটা এখান থেকে এরকম করতে 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 এত দূর অব্দি আসলো, সেটা যখনই টার্মিনেশন সিকোয়েন্সে চলে আসে, তখন আসে আমাদের আজকের শেষ প্রোটিন, টাস প্রোটিন, যা ডিএনএ পলিমারেজকে সরিয়ে দেয়। এবং এখানেই ঘটে ডিএনএ রেপ্লিকেশনের সমাপ্তি। তো ডিএনএ রেপ্লিকেশন কিরকম ভাবে হয়ে থাকে আবার যদি একটু ভালো করে দেখি, দেখবো যে প্রথমে ডিএনএ রেপ্লিকেশন কিভাবে শুরু হয়। যে কোনো জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হতে পারে না। ক্রোমোজোমের একটা অংশ থাকে যেটাকে বলা হয় ওরিসি। ওরিসি থেকেই ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়। কিভাবে ওরিসি থেকে রেপ্লিকেশন শুরু হয়? প্রথমে ওরিসি থেকে হেলিকেজ বাইন্ড করে। হেলিকেজ কি করে? না, একা একা যে হাইড্রোজেন বন্ড গুলো থাকে সেগুলোকে কেটে দেয়। তারপর কে গিয়ে যুক্ত হয়? ডিএনএ গাইরেজ। ডিএনএ গাইরেজ কি করে? এর কুণ্ডলীটাকে সরিয়ে রেপ্লিকেশন ফর্ক তৈরি করে। আর এসএসবিপি কি করে? এসএসবিপি অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এরা ডিএনএ তন্তুর সাথে যুক্ত হয় এবং তার রেপ্লিকেশন ফর্ককে ধ্বংস হতে দেয় না, অর্থাৎ সেটাকে স্টেবল রাখে। ইউক্যারিওটিকে বাই ডাইরেকশনাল হয়, প্রোক্যারিওটিকে ইউনিডাইরেকশনাল হয়। হুম, এগুলো মূলত ডিএনএ পলিমারেজ 3 অফ ইকোলাই এর বিভিন্ন অংশ, কিন্তু আপাতত এটা সিলেবাসের পার্ট নয়। ডিএনএ রেপ্লিকেশন কিভাবে শুরু হয়? ইনিশিয়েশন হয়ে গেল, এরপর ডিএনএ পল গিয়ে বাইন্ড করে। ডিএনএ পল গিয়ে বাইন্ড করার পর একটি তন্তুকে নিরবিচ্ছিন্ন রকম ভাবে সিনথেসাইজ করায় এবং অপর একটি তন্তুকে খন্ড খন্ড ভাবে সিনথেসিস করে। যেটাকে নিরবিচ্ছিন্ন ভাবে সিনথেসিস করে তাকে কি বলা হয়? লিডিং স্ট্র্যান্ড। যেটাকে খন্ড খন্ড ভাবে সিনথেসাইজ করে তাকে কি বলা হয়? ল্যাগিং স্ট্র্যান্ড। এবং ইলংগেশনের সময় দেখা যায় যে ডিএনএ লাইগেজ গুলো যে থাকে, ডিএনএ লাইগেজ অর্থাৎ আহ, সেটা গিয়ে এই ওকাজাকি খণ্ডগুলোকে জুড়ে দেয়। অর্থাৎ এই ভিতরে আমরা যখন এই গ্যাপ গুলো দেখতে পাচ্ছিলাম সেগুলো আর দেখবো না। অর্থাৎ ল্যাগিং স্ট্র্যান্ড যেটাতে খন্ড খন্ড রকম ভাবে ডিএনএ তৈরি হচ্ছিল, সেটাও ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এরপর টার্মিনেশনে কি হয়? যে না, ডিএনএ পলিমারেজটা ওরিসি এখান থেকে রেপ্লিকেশন শুরু করে 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 যখন টার অর্থাৎ টার্মিনেশন সিকোয়েন্সে আসে, টিইআর, তখন টাস বলে, টিইউএস, টিইউএস বলে একটা প্রোটিন থাকে যা ডিএনএ পলিমারেজের সাথে যুক্ত হয় এবং তাকে সেখান থেকে সরিয়ে দেয়। একবার টাস যুক্ত হয়ে গেলে ডিএনএ পলিমারেজ, ডিএনএ রেপ্লিকেশন বন্ধ হয়ে যায়। এবার ডিএনএ রেপ্লিকেশন সত্যি কথা বলতে এটা আরো অনেকটা বড়। তো আজকে তো একটা ছোটই ভাবে আমরা জানলাম, কিন্তু ডিএনএ রেপ্লিকেশনে যে জিনিসগুলো আমার মতে একটু জেনে রাখা উচিত, এই যে ডিএনএ পলিমারেজ এর জন্য এক রকমের ডিএনএ পলিমারেজ থাকে না, মূলত ডিএনএ পলিমারেজ অনেক রকমের থাকে। এগুলোকে বলা হয় ডিএনএ পল 1, ডিএনএ পল 2, ডিএনএ পল
3 and it goes around 9, sometimes 10, mainly 6 and all this. কিন্তু ইউক্যারিওটিক কোষে যে ডিএনএ পলিমারেজ থাকে তাকে আমরা কিরকম ভাবে বলি? ডিএনএ পল আলফা, ডিএনএ পল বিটা, ডিএনএ পল গামা। অর্থাৎ কোনো একটি ডিএনএ পলিমারেজের শেষে যদি রোমান নাম্বার লেখা থাকে মনে রাখতে হবে সেটা প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক। এবং যদি গ্রিক লেটার লেখা থাকে তাহলে বুঝতে হবে সেটা ইউক্যারিওটিক। এই ছিল ডিএনএ রেপ্লিকেশন। এবং ডিএনএ রেপ্লিকেশন হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা। এবং এই অবধি পরবর্তী দিন আমরা ডিএনএ রেপ্লিকেশনের পরবর্তী অংশ অর্থাৎ সেন্ট্রাল ডগমার যে পার্ট গুলো আমরা নিয়ে আলোচনা করেছিলাম, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, আমরা পরবর্তীকালে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা ডিএনএ আরএনএ ট্রান্সক্রিপশন সম্পর্কে জানবো, যেখানে একটি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। ওকে, বিদায়।